তাল সামলাতে না পেরে মামুন হকও পড়ে গিয়েছিলেন, যার ফলে ওনার পরিধানকৃত স্যান্ডেল ছিঁড়ে গিয়েছিল। তা দেখে প্রথমবারের মতো হাসান শেখ মন খুলে হেসেছিলেন। এটাও একটা কারণ হাসান শেখ আর মামুন হকের এমন গভীর সম্পর্কের। অন্যদিকে নিজের মেয়েকে বায়েজিদের সাথে বিয়ে দিলেও মেয়ে জামাইয়ের সাথে ওনার সম্পর্কটা ভীষণ গম্ভীর। সেসব অতীতের কথা ভাবতেই বায়েজিদ যখন ব্যস্ত, তখনই বর্ষা বলতে লাগলো। বায়েজিদ ভ্রু কুঁচকে বইয়ের দিকে তাকিয়ে বলল, তখন আমি বলদ ছিলাম, এখন ভদ্রলোক হয়ে গেছি। বায়েজিদ হেসে ফেলে বলে, বই ছেলেদের জীবনে একমাত্র উদ্দেশ্য। তুমি বুঝবে না রে পাগলি। পাক্কা 2 ঘন্টা পর বারিশ ফিরে আসে। সবাই আগের জায়গাতে বসে আড্ডা দিচ্ছিল। বাবা মায়ের সামনে দিয়ে আসার সময় বারিশের মুখে মাস্ক আর মাথায় ক্যাপ ছিল। ছেলেকে ওই অবস্থায় দেখে মামুন হক ভ্রু কুঁচকে বলেন, কোথায় গিয়েছিলে? ডাকাতি করতে। তৎক্ষণাৎ জবাবটা দিয়ে বাড়ির সামনের দিকে এগিয়ে গেল। ওদিকে মামুন হক থতমত খেয়ে গেছেন। পাশে বসে থাকা বউকেও নিয়ে বিড়বিড় করে বলেন, এটা কি আসলেই আমার ছেলে? নিঃসন্দেহে বাপের মতোই খাটাস হয়েছে। মামুন হক কঠিন দৃষ্টিতে বইয়ের দিকে তাকালেন। বিলকিস বেগম সেই চাহনিকে বিন্দুমাত্র পাত্তা দিলেন না। অন্যদিকে বারিশ ওসমানের পাশে গিয়ে বসে মাথার ক্যাপ আর মুখের মাস্কটা খুলে ফেলে, এবং সাথে সাথে দেখা গেল বারিশের ঠোঁট কেটে সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। শান্ত চোখে সেদিকে তাকিয়ে ওসমান বলতে লাগলো, প্রবলেম সলভ? সন্দেহ আছে তোর? মোটেও না। ওসমানের থেকে নজর সরিয়ে বারিশ আয়শার দিকে তাকালো। আয়শা বিস্ফোরিত চোখে ওর দিকে তাকিয়ে আছে, বিশেষ করে ওর ক্ষতস্থানের দিকে। তা দেখে বারিশ বাঁকা হেসে বলে, অন্যকে মারতে গেলে নিজেও একটু খাওয়া লাগে। আয়শা অপরিবর্তিত মুখভঙ্গিতে ওর দিকেই তাকিয়ে আছে। বারিশ পুনরায় বলতে লাগলো, আমি শুরুতে গিয়ে ওর মাথায় চেয়ার ভেঙেছি, তারপর মুখে দুটো ঘুষি মেরেছি। এর মাঝে ও এমন জোরে একটা ঘুষি মারলো যে আমার ঠোঁট ফেটে গেল। আয়শার চোখ বড় বড় হয়ে গেল। তা দেখে বারিশ মজা পাচ্ছে, তাই ও আবারও বলতে লাগলো, জানো, ওই ছেলেটার হাতের একটা নখ আমি উপড়ে দিয়েছি। বেচারা কি চিৎকার! আহা! আয়শার গা শিরশির করে উঠল। ও ব্যস্ত গলায় বলতে লাগলো, আমি কি শুনতে চেয়েছি? বারিশ আয়শার একটু কাছাকাছি এসে বসে বলতে লাগলো, সেই জন্যই তো বলছি, তোমার আগ্রহ নেই দেখেই পুরো বর্ণনা দিচ্ছি। তারপর শোনো কি হয়েছে। না, আমি শুনবো না। আমি তো বলবো, ওই ছেলে আমার পায়ের নখ ছিঁড়ে দিতে ধরেছিল, কিন্তু পারেনি। অনেকক্ষণ মারামারি আর ছেঁড়াছিড়ি করার পর আমি কোলে করে ওকে হাসপাতালে রেখে এসেছি। একটা মানবতা আছে না? ওসমান থাকলে হয়তো একটা চুমুও দিত। ওসমান চুপচাপ বসে বারিশের পাগলামো দেখছে। হঠাৎই নিজের প্রসঙ্গ আসতে ও কাট কাট গলায় বলল, তোর নাটকে আমাকে টানবি না। আজিম হচ্ছে চুমু খাওয়া ব্যক্তি, আমি না। আয়শা আহাম্মক হয়ে বলে। আজিম ভাইয়া সত্যি সত্যি চুমু খায়? ওসমান হতাশার শ্বাস ফেলে বলে, হ্যাঁ, খেয়েছিল তো। বারিশ একবার একটা ছেলেকে খুব বাজেভাবে মেরেছিল। ওকে সান্ত্বনা হিসেবে আজিম একটা চুমু আর কিছু ফলমূল দিয়ে এসেছিল। আয়শা ঠিক কি প্রতিক্রিয়া করবে সেটাই বুঝতে পারছে না। এদিকে বারিশ গলা খাকারি দিয়ে বলল, চুমুর প্রতি তোমারও তো আগ্রহ কেন, অশ্লীল চিংড়ি! আয়শা থতমত খেয়ে গেল। বারিশ সেটাকে পাত্তা না দিয়ে পুনরায় বলতে লাগলো, এই মারপিটের রহস্য কি জানো? আমাদের ডিপার্টমেন্টের মেয়েদেরকে বিরক্ত করছিল ওরা, যখন তখন বিরক্ত করতো। শুধু এইটাই শেষ নয়, ওদের কুৎসিত একটা প্ল্যান ছিল ওদের কাছের দুজন বান্ধবীকে আমাদের ডিপার্টমেন্টের ছেলেদের রুমে। আয়শা অত্যন্ত আগ্রহ নিয়ে বলল। কি করতে চেয়েছিল? বারিশ আয়শার চোখে চোখ রেখে বলল। রুমে প্রবেশ। আয়শা অত্যন্ত আগ্রহ নিয়ে বলল। থামছেন কেন, বলুন। বারিশ মুখ হা করে কিছু বলতে ধরলেও থেমে গেল। 32 পাটি দাঁত বের করে বলল, বলবো না। তুমি আগ্রহ না দেখালে বলতাম, এখন যেহেতু আগ্রহ দেখিয়েছো তাই জিঙ্গালালা হু হু। কথাটা বলে বারিশ আয়শার থেকে দূরে সরে গেল। এদিকে আয়শা কথাটা শোনার জন্য ছটফট করতে লাগলো। বারিশ সেটাকে পাত্তা না দিয়ে নিজের ঠোঁটে হাত বুলিয়ে বলতে লাগলো, শালা আমার ঠোঁটের মান ইজ্জতই শেষ করে দিয়েছে। এরা তো মুখ দেখানোর মতো অবস্থাতেই আর নেই। ওসমান শান্ত গলায় বলল, করোনার রুগী হয়ে যা, মাস্ক এখন তোর প্রাণ সখা। চাভাক, এত কুৎসিত বুদ্ধি নিয়ে আমাকে সবার থেকে বিচ্ছিন্ন করতে যাচ্ছিস? করোনা ভাইজানকে আমার সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করবি না, খবরদার। রাত হয়ে এসেছে। সবাই খাওয়া দাওয়া শেষ করে উঠোনে এসে বসে। খানিকটা লাইটের আর চাঁদের আলোয় মিলে জায়গাটা অসম্ভব সুন্দর রূপ ধারণ করেছে। আয়শা এক দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে আছে। বারিশ নিজের ভাঙাচোরা ঠোঁটটাতে হাত বোলাচ্ছিল। হঠাৎই আয়শার দিকে চোখ যেতে ও বিড়বিড় করে বলল, কি বলবে এই মেয়েটা একটা কথা?
শুরুতে দেখলে মনে হবে এর মতো ভদ্র বাচ্চা দুনিয়াতে একটাও নেই। বাড়ির চোখ সরিয়ে নেয়। ওর সমস্ত মনোযোগ এখন নিজের ভাঙাচোরা ঠোঁটটাকে মেরামত করার দিকে। অন্যদিকে বড়রা নিজেদের মধ্যে কথা বলেই চলেছে। অবশ্য হাসান শেখ আর মামুন হকের মধ্যে কোনরূপ রসের আলাপ হয়নি। মাঝে মাঝে মনে হয় ওনাদের দুজনের সম্মিলিত ভালোবাসার মানুষটা ছাড়া আর কেউ ওনাদের মিলন করতে পারবে না। হাসান শেখ ট্রেতে রাখা একটা চায়ের কাপ নিতে ধরলেই মামুন হকও সে একই চায়ের কাপে হাত রাখে। দুজন চৌকিতে একে অপরের দিকে তাকান। তবে এখনো ওনারা কেউই চায়ের কাপ থেকে নিজেদের হাত সরাননি। তা খেয়াল হতেই সানিয়া শেখ আর বিলকিস বেগম চোখাচোখি করেন। তারপর সানিয়া শেখ বললেন, আপনি অন্য একটা কাপ নিন। হাসান শেখ মামুন হকের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে কাট কাট গলায় বললেন, না, আমি এটাই খাবো। বিলকিস বেগম বলে ওঠেন, তাহলে আপনি বরং অন্য একটা কাপ নিন। মামুন হকও হাসান শেখের দিকে দৃষ্টি অব্যাহত রেখে কাট কাট গলায় জবাব দিলেন। আমি এটাই খাবো। সানিয়া শেখ আর বিলকিস বেগম ভয়ে ঢোক গিললেন। এদিকে ওনারা দুজন নাছর বান্দার মতো চায়ের কাপটা আঁকড়ে ধরে আছে। হাসান শেখ গম্ভীর গলায় বললেন, আমি আগে নিয়েছি। না, হাত ছড়াও মামুন। আগে আমি নিয়েছি। আমি আগে বলেছি। হাত সরাও হাসান। আগে যেমন বলেছো তেমন আগে নিজেই হাত সরাও। হাসান শেখ হিতাহিত জ্ঞান হারিয়ে বলে ওঠেন, তোমার নজর সবসময় আমার পছন্দের জিনিসের দিকেই কেন যায়, হোক সেটা জুতো, চায়ের কাপ কিংবা সুপি। হাসান শেখের কথা আটকে গেল। মামুন হকের চোখ বড় বড় হয়ে গেছে। সানিয়া শেখ আর বিলকিস বেগম ভ্রু কুঁচকে একযোগে বললেন, সফি? কে সফি? কি সম্পর্ক সফির সাথে? দুই মধ্যবয়স্ক পুরুষের কপাল বেয়ে ঘাম ঝরতে লাগলো। ওনারা একে অপরের দিকে চোরা চোখে তাকাতে লাগলেন। এতে করে সানিয়া শেখ আর বিলকিস বেগমের সন্দেহ বাড়তে লাগলো। ওনারা কিছু বলতেই যাবেন, তার আগেই মামুন হক গলা খাকারি দিয়ে বলেন, তা হাসান, আমাদের বাচ্চাদের বিয়ের অনুষ্ঠান কবে করবে বলে ভাবছো? হাসান শেখ মুখে এলইডি বাল্বের মতো ঝকঝকে হাসি ফুটিয়ে বলেন, আরে তাই তো, বড়ই উত্তম কথা বলেছ। তোমার ব্রেন অনেক ভালো দেখেছি। অবশেষে আমাকে চিনলে। সানিয়া শেখ আর বিলকিস বেগম হতভম্ব হয়ে নিজেদের স্বামীর দিকে তাকান। মামুন হক পুনরায় বলতে লাগেন, বর্ষার বিয়ের অনুষ্ঠানের মতো একটা অনুষ্ঠান করব বলে ভাবছি। বীর চুপ করে বড়দের কথা এতক্ষণ শুনছিল। নিজের মায়ের নাম শুনতেই ও ভ্রু কুঁচকে বলে, আমার আম্মুর বিয়ে কথা বলছো? মামুন হক নাতির দিকে তাকিয়ে আদুরি গলায় বলেন, হ্যাঁ নানু ভাই, তোমার আম্মুর বিয়ে। কিন্তু আমার আম্মুর তো বিয়ে হয়নি, আমি তো দেখিনি আম্মুর বিয়ে। বাকিরাও চলে আসলো সেখানে। ছেলের মুখে এমন কথা শুনে বায়াজিৎ বলতে লাগলো, তোমার আম্মুর সাথে আমার বিয়ে হয়েছে রে বেটা। বীর বিস্ফোরিত চোখে নিজের বাবার দিকে তাকিয়ে বলল, মিথ্যে কথা বলছো কেন? আম্মুর বিয়ে কখন হলো? বর্ষা নিজের ছেলেকে কোলে নিয়ে বলল। বীর ক্ষণকাল চুপ থাকলো। নিজের মায়ের দিকে অভিমানী দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ঠোঁট উল্টে বলতে লাগলো, আমাকে দাওয়াত দাওনি কেন? আমি কি খুব বেশি খেয়ে ফেলতাম? সবাই আহাম্মক হয়ে গেল। ওদিকে বীর ঘাসের উপর শুয়ে পা দাপাতে দাপাতে কাঁদতে কাঁদতে বলল, তোমরা এত নিষ্ঠুর কেন? আমাকে বিয়েতে দাওয়াত দেওয়ার প্রয়োজন বোধ করলে না? বারিশ গলা খাকারি দিয়ে বলল, মামু, ওটা নিষ্ঠুর শিষ্ঠুর না। চুপ! তুমি তো কথাই বলবে না। আমার আম্মুর বিয়েতে তুমি দাওয়াত পেয়েছিলে, অথচ আমাকে ডাকুনি। তুমি খুব পচা মামু। কথাটা বলে বীর গলা ফাটিয়ে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো, মানুষ কত পচা হলে আমার মতো একটা বাচ্চাকে তার আম্মুর বিয়েতে দাওয়াত দেয় না। আজিম মেপে মেপে পা ফেলে হেঁটে চলেছে। ও কোনো প্রকার ঝুঁকি নিতে রাজি না। ওই মহিলার বই ফেলে দেওয়ার আর কোনো ইচ্ছে ওর নেই। তার চেয়েও বড় কথা, ওই মহিলার সাক্ষাৎ পেতেও ও ইচ্ছুক নয়। তাই আজিম আশেপাশে তাকাতে তাকাতেই লাইব্রেরির দিকে যেতে লাগলো। পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকায় অনেকদিন থেকে অপরিচিতার সাথে ওর ঠিকমতো কথা হচ্ছে না। 1 মাসে শুধু একটা চিঠি হাতে পেয়েছিল। তাই আজ প্রচন্ড কৌতূহল আর আনন্দ নিয়ে লাইব্রেরির অভিমুখে পদধ্বনি ফেলছে। এই এত খুশির দিনে ওই ঝগড়ুটে মহিলার দেখা পেতে মোটেও রাজি নাও। তাই তো এত সতর্কতা অবলম্বন করছে। ভাগ্য ভালো বলে দেখা হলো না। আজিম স্বস্তির নিঃশ্বাস ফেলে লাইব্রেরিতে প্রবেশ করে। তবে প্রথমেই আগে চেক করলো মারিয়া আছে কিনা।
যেই দেখলো নেই তখন ও লাফাতে লাফাতে নির্দিষ্ট বুক সেলফের দিকে এগিয়ে গেল। খুশি মনে বইটা নিতেই যাবে, তাতেই দেখলো ভ্যালি অফ ফেয়ার বইটা মিসিং। আজিমের কপালে ভাঁজ পড়ে গেল। ও তন্ন তন্ন করে ও বইটা খুঁজতে লাগলো। না, কোথাও নেই। আজিমের মনটা অস্থিরতায় ছেয়ে গেল। বেশ কয়েকবার খোঁজার পরও যখন খুঁজে পেল না, তখন ডন আন্টির শরণাপন্ন হতে হলো ওকে। ডন আন্টি নিজের গাম্ভীর্য বজায় রেখে নির্দিষ্ট আসনে বসেছিলেন। আজিমকে দেখে ভেতরে ভেতরে আতঙ্কিত হলেও উপরে সেটা প্রকাশ করলেন না। না জানি আবার বৃদ্ধা নির্যাতন করতে আসলো নাকি। কিন্তু ওনাকে ভুল প্রমাণ করে দিয়ে আজিম হাঁপাতে হাঁপাতে চিন্তিত গলায় বলল, ডন আন্টি, ভ্যালি অফ ফিয়ার বইটা কোথায়? মহিলা আজিমের চিন্তিত মুখটার দিকে ক্ষণকাল তাকিয়ে থাকার পর ছোট্ট করে বললেন, একটু অপেক্ষা করো। কথাটা বলেই উনি নিজের একটা নোটবুক চেক করতে লাগলেন, যেখানে কে কোন বই কতদিনের জন্য নিয়ে গেছে তার লিস্ট রয়েছে। উনি সেই নোটবুকটা চেক করার পর গম্ভীর গলায় বললেন, বইটা একটা ছেলে নিয়ে গিয়েছিল গত 25 দিন আগে। 10 দিনের মধ্যে ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু ওই ছেলে কোনো পাত্তা নেই। অনেক খোঁজ নিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি, যেন ছেলেটা হাওয়ায় মিলিয়ে গেছে। আজিম উত্তেজিত গলায় বলতে লাগলো, কোনো খোঁজ নেই মানে কি বলতে চাচ্ছেন আপনি? বইয়ের হেফাজত করে কি আপনার দায়িত্ব না? এত কাণ্ডজ্ঞানহীনের মতো আপনাকে মনে হয়? মহিলার ভ্রু কুঁচকে গেল। উনি কাট কাট গলায় বলেন, আমি কি মানুষের মনে চুরি করার ধান্দা আছে কিনা সেটা বাইরে থেকে বোঝার ক্ষমতা রাখি? দেখো ছেলে, আমার সাথে বাড়াবাড়ি করার চেষ্টা করবে না। তাহলে এই বইটার কি হবে? আমি তদন্ত করার চেষ্টা করব। তাছাড়া সামান্য একটা বইয়ের জন্য তো পুলিশ কেস করতে যাব না, তাই না? এভাবে কত বই তো হারিয়ে যায়, সেটা কি আটকাতে পেরেছি? কেন পারবেন না? আপনার দায়িত্ব তো ওইটা। কেন পারবেন না বলুন? আমাকে রাগাবে না। সামান্য একটা বইয়ের জন্য আমার সাথে বেয়াদবি করলে অধ্যক্ষের কাছে তোমার নামে কমপ্লেন করতে আমি বাধ্য হব। আজিম কম্পিত গলায় বলতে লাগলো, ওটা 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 কোনো সামান্য বই ছিল না। ওটা ও আজিমের বলিষ্ঠ দেহ দুর্বল হয়ে পড়ে। নিঃশ্বাস নিতে প্রচুর কষ্ট হতে লাগলো। তা দেখে ডন আন্টি ঘাবড়ে গেলেন। উনি তৎক্ষণাৎ বসা থেকে উঠে আজিমকে ধরে ধরে নিজের জায়গায় বসান। তারপর কণ্ঠ নরম করে বলতে লাগলেন, এই ছেলে, ঠিক আছো তুমি? আজিম বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। এত কষ্ট হচ্ছে ওর যা বলার মতো না। ডন আন্টি ওর দিকে এক গ্লাস পানি বাড়িয়ে দিয়ে বলেন, বাবা, এক গ্লাস পানি খাও। আজিম কম্পিত হাতে গ্লাসটা নিয়ে নেয়। ওর হাত এত কাঁপছে যে গ্লাসের অর্ধেক পানি নিচে পড়ে গেল। ওর অবস্থা দেখে ডন আন্টি এবার সত্যিই চিন্তিত হয়ে পড়েন। আজিম ক্ষণকাল বসে থাকার পর উঠে দাঁড়ায়। ডন আন্টি ব্যস্ত গলায় বলে, ঠিক আছো বাবা? আজিম হাত উঠিয়ে ঠিক আছি বুঝালো এবং লাইব্রেরির সবচেয়ে নিরিবিলি জায়গায় গিয়ে বসে পড়ল। কপালে দুহাত ঠেকিয়ে ও মাথা নিচু করে বসে থাকলো। ডন আন্টি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকার পর নিজের কাজ করতে ব্যস্ত হয়ে পড়লেন। ওনার অনেক কাজ জমেছিল। সব কাজ এক এক করে শেষ করার পর উনি আড়মোড়া ভেঙে ক্লান্তি কাটাতে লাগলেন। হঠাৎ এক জায়গায় চোখ যেতেই ওনার ভ্রু কুঁচকে গেল। আজিম একই জায়গায় একইভাবে এখনো বসে আছে। কিছু একটা ভেবে ডন আন্টি ওর পাশে গিয়ে দাঁড়ায় এবং গলা খাকারি দিয়ে বলে, চিঠি তো অন্যভাবেও দেওয়া যাবে, তাই না? আজিম ভয়ানক চমকে উঠল। ও চোখ বড় বড় করে ডন আন্টির দিকে তাকিয়ে বলল, আপনি কিভাবে? আমি তোমাদের বয়স পার করে এসেছি, সেটা ভুলে যেও না। আমার চোখের সামনে এত কিছু করবে আর আমি ধরতে পারবো না? আজিমের মুখের অমানিসা কেটে গেল। ও মুখে হাসি ফুটিয়ে বলতে লাগলো, আবারও চিঠি লিখতে পারবো? কেন নয়? আমি তো লিখবো, কিন্তু অপরিচিতের কাছে পৌঁছাবো কিভাবে? আমি আছি না? আজিম উচ্ছ্বাসিত গলায় বলল। তার মানে আপনি আমার অপরিচিতাকেও চিনেন, তাই না? ডন আন্টি চুপ থাকেন। আজিম তাড়া দিয়ে বলে, বলুন প্লিজ, কি আমার অপরিচিতা? ডন আন্টি গম্ভীর গলায় বললেন, বাঙালিকে বসতে দিলে সে শুতে চায়, এটাই তার বাস্তব প্রমাণ। তুমি তো তাকে অপরিচিতা বলেই ডেকেছো, তাহলে তাকে দেখতে চাচ্ছ কেন? অপরিচিতাই থাক। আজিম খানিকটা হতাশ হলেন, নিজেকে সামলে নেন। ডন আন্টি বলতে লাগলেন, চিঠি যদি লিখতে চাও তো লেখো। আমি তোমার জন্য সারাদিন অপেক্ষা করতে পারবো না।
আজিম ব্যস্ত গলায় বলল। আচ্ছা আচ্ছা। আজিম খাতা কলম বের করে চিঠি লিখতে লাগলো। হঠাৎ কি মনে করে ও উঠে দাঁড়ায়, তারপর 32 পাটি দাঁত বের করে হাসতে হাসতে ডন আন্টির দিকে তাকায়। এতে করে ডন আন্টি ঘাবড়ে যায়। উনি কিছু প্রতিক্রিয়া করবেন তার আগে আজিম ওনার গাল টেনে দিয়ে বলে, যা দুষ্ট, আপনি দেখি ভালোই রোমান্টিক। ডন আন্টির চোখ বড় বড় হয়ে গেল। ওদিকে আজিম চিঠি লিখতে শুরু করে দিয়েছে। ডন আন্টি এখনো হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে আছে এবং মনে মনে বললেন, যেটা ভেবেছিলাম সেটাই। এই ছেলে কবে জানি বৃদ্ধা নির্যাতন করার মামলায় ফেঁসে যায়। অনেকক্ষণ পর আজিমের চিঠি লেখা শেষ হয়। ও চিঠিটা ভাঁজ করতে করতে বলে, আচ্ছা ডন আন্টি, আমার অপরিচিতা অনেক সুন্দর দেখতে, তাই না? ডন আন্টি বিড়বিড় করে বললেন, সুন্দর কি না সেটা জানি না, তবে তোমাদের দুজনের যেদিন প্রথম দেখা হবে সেদিন বড়সড় একটা যুদ্ধ যে হবে সেটা আমি নিশ্চিন্ত গলায় বলতে পারি। আজিম উত্তর না পেয়ে পুনরায় বলে। কি হলো বলুন না। ডন আন্টি চেঁচিয়ে বলেন, তোমার অপরিচিতা গাধার মতো দেখতে। এবার খুশি হয়েছো? ওনার চিৎকারে আজিম চুপসে গেল। অন্যদিকে লাইব্রেরিতে উপস্থিত সকলে যার পরনায় হতভম্ব হয়ে ওনার দিকে তাকালো। তা দেখে ভদ্রমহিলা খুবই লজ্জা পেলেন। আজিম আর মারিয়ার সাথে দেখা হওয়ার পর থেকে উনি আবারও লজ্জা পাওয়া শিখে গেছেন। নিজের লজ্জা খানিকটা কাটিয়ে উঠে উনি গলা খাকারি দিয়ে বললেন, গলায় মশা ঢুকে গিয়েছিল, তাই চিৎকার করে ওকে গলার মধ্যে মার্ডার করলাম। সবাই আহাম্মক হয়ে ওনার দিকে তাকালো। তা দেখে উনি কাট গলায় বললেন, আমার দিকে এভাবে তাকিয়ে থাকলে তোমাদেরও আছাড় মেরে মার্ডার করব। তিশা মনের সুখে ভিডিও দেখছে। ভেতরে ভেতরে পড়াশোনার জন্য টেনশন করতে করতে উপরে উপরে ভিডিও দেখে হাসার মতো খুশি না, মন থেকেই খুশি। বেশ ভালো মার্ক নিয়ে এই সেমিস্টার শেষ করেছো, তাই আপাতত চিল আর চিল। পরের সেমিস্টারে আবার কাউয়া এসে হাজির হলে হবে, সেটা পরে দেখা যাবে। আপাতত ভিডিও দেখতে ব্যস্ত তিশা। পানি ভিডিও দেখে ওর হাসতে হাসতে বুকে পেটে ব্যথা শুরু হয়ে গেছে, তাই ও ভিডিও অপশন ছেড়ে নিউজ ফিডে চলে আসে। আসতেই ওসমানের সেই প্রোফাইল পিকচার চলে আসে। তিশা এখনো রিয়েক্ট দেয়নি ওই পোস্টে, সম্ভবত কেউ কমেন্ট করেছে, তাই ওর ফিডে আবারও ছবিটা চলে এসেছে। তিশা ওসমানের পিকটার দিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে নিউজ ফিড রিফ্রেশ করে। সাথে সাথে একটা পোস্ট আসলো, আমি রাজশাহীর আম আর তুমি। কিছু একটা কমেন্ট করার জন্য তিশার হাত নিষ্পিস করতে লাগলো, শেষে করেই ফেললো। আমি গাইবান্ধা গাই আর রংপুরের গাজা। কিছুক্ষণের মধ্যেই ওর কমেন্টে হাহা রিয়েক্ট করতে লাগলো। তিশা তা দেখে খ্যাট করে হাসলো এবং অন্যান্য পোস্ট দেখতে লাগলো। এমন সময় মেসেজ আসা টুং করে শব্দ হতে ও মেসেঞ্জারে গেল। ওসমান মেসেজ দিয়েছে। সবার সামনে লজ্জা দিতে চাই না, তাই ইনবক্সে চলে বলতে এলাম। মেসেজটা দেখতেই তিশার নিজের করা সব কুকীর্তি মনে পড়ে গেল। ওর মাথায় জোর প্রয়োগ করেই বলল, হায় আল্লাহ, কোন লজ্জার কথা বলবে? চুমু দাও ভিডিওটা নাকি শুকনো জায়গায় পড়ে যাওয়ার কথাটা? তিশা এসব ভাবতে ভাবতেই রিপ্লাই দিল। কি? কিছুক্ষণ পর ওসমান রিপ্লাই দিল। কুষ্টিয়ার গাজা আর রংপুরের তামাক, বুঝেছো? তিশা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ও যা ভেবেছিল তা অন্তত বলেনি। তবে ওসমানের এই মেসেজ দেখেও ওর খানিকটা লজ্জা লাগলো, তাই ও টাইপ করলো, ওই একই হলো। মোটেও এক না, তুমি তো গাজার জেন্ডারই চেঞ্জ করে দিলে, বেলজ্জা চেংড়ি। তিশা থতমত খেয়ে গেল। ক্ষণকাল বাদে নিজেকে সামলে নিয়ে ও মুখ ভেঙচি কেটে বলল, কেন চলে? আপনার জেন্ডার চেঞ্জ করে দেয়নি বলে খারাপ লাগছে? আহারে, কষ্ট পাবেন না। ওসমান মেসেজটা সিন করে রেখে দিল, কোনো রিপ্লাই দিল না। তিশা কিছুক্ষণ রিপ্লাইয়ের অপেক্ষা করার পর পুনরায় ভিডিও দেখতে লাগলো। আবারও হাসতে হাসতে ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এমন সময় ওর মা শব্দ করে রুমে প্রবেশ করে। তিশা হাসার মুখেই সেদিকে তাকায়, কিন্তু মায়ের অগ্নিমূর্তি আর হাতে চপ্পল দেখতে বেচারির হাসি আটকে গেল। ও কম্পিত গলায় বলল, কি হয়েছে আম্মু? সুমি বেগম রাগান্বিত গলায় বলল, তোমার কাছে নাকি গাঁজা আছে? এসব করে বেড়াও তুমি? তিশার চোখ বড় বড় হয়ে গেল। ও বিছানা থেকে নেমে ব্যস্ত গলায় বলতে লাগলো, আম্মু, এটা গুজব। বাঙালি গুজবে বিশ্বাস করে ফেলে। তুমি বিশ্বাস করো না প্লিজ। বাজে কথা না বলে গাঁজা বের করে দাও। সত্যি বলছি, নেই। বিশ্বাস না হলে রুমে চেক করতে পারো। সুমি বেগম মেয়ের দিকে ক্ষণকাল তাকিয়ে থাকার পর রুম চেক করতে লাগেন। কিছু খুঁজে না পেয়ে উনি ভ্রু কুঁচকে বলেন, কোথাও তো নেই। থাকবে কিভাবে? আমার সাথে গাজার কোনো সম্পর্ক নেই। তাহলে ওসমান কেন বললো তোমার কাছে গাঁজা আছে? তিশা খেপে গেল, তবে মায়ের সামনে সেটা প্রকাশ করলো না। ও নিজের মুখে আঙ্গুল তাক করে 32 পাটির দাঁত বের করে হাসতে হাসতে বলল,
গাজার প্রতিক্রিয়া খারাপ হলেও ওরা দেখতে সুন্দর, আমিও গাজার মতোই সুন্দর দেখতে, তাই হয়তো এ কথা বলেছে তোমাকে। সুমি বেগম কপাল কুঁচকে মেয়ের দিকে তাকিয়ে বলেন, এই প্রথম সঠিক উপমা দিলে। তুমি গাজার মতোই খারাপ কোয়ালিটির। কথাটা বলে উনি চলে গেলেন। তিশা মুখ ভেঙচি কেটে বলল, কেমন দুঃসম্পর্কের মায়ের মতো আচরণ করে গেল। আমার আব্বুকে আরেকটা বিয়ে দিয়ে দিব। তার আগে ওই ওসমানের বাচ্চার কানে ফুল দিয়ে ছবি তুলে সেটা ভাইরাল করে অ্যাডলফ খান বানিয়ে দিব। 3 রমণী চুপচাপ বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। আয়শার এখন সমস্ত ধ্যান জ্ঞান সিঙ্গেল কমিটির উপর, অন্য কোনো দিকে ওরা নজরই নেই। সিঙ্গেল কমিটির উন্নতি এখন আয়শার প্রধান লক্ষ্য। পড়াশোনা চাঙ্গে উঠুক, ও চায় সিঙ্গেল কমিটিকে আরও বড় করতে, সদস্য বাড়াতে। কিন্তু বেশ ঝামেলা হচ্ছে। আয়শা চিন্তিত গলায় বলতে লাগলো, শালা 2 দিন থেকে খুঁজছি, অথচ একটা সিঙ্গেল মানুষও পেলাম না। এটা কোনো কথা? যাকেই জিজ্ঞেস করি সেই বলে বয়ফ্রেন্ড আছে, কারো কারো তো আবার স্বামীও আছে। অবশ্য কেউ কেউ বাচ্চার মা বাবাও হয়ে গেছে। সিঙ্গেল মানুষ দেখছি বিলুপ্তির পর্যায়ে। কথাটা বলে আয়শা হতাশার শ্বাস ফেলতে লাগলো। কিছু সময় পর ও একটু ভাব নিয়ে বলতে লাগলো, আসলে সিঙ্গেল মানুষ হচ্ছে এক একটা হীরা, তাই তো সহজে খুঁজে পাওয়া যায় না। আমি ভাবছি আমাদের মতো মানুষকে জাদুঘরে রাখার ব্যবস্থা করা উচিত। আমরা খুবই মূল্যবান সম্পদ। আয়শার এত বকবকানি বাকি দুজন নিশ্চুপ রমণীর কানে যাচ্ছে কিনা সেটাও একটা চিন্তার বিষয়। তিশার চোখ মুখ কুঁচকে আছে, ও এমনি এদিক তাকিয়ে ভাবছে কিছু। দূরে এক গাছের ডালে বসে থাকা পাখির দিকে তাকিয়ে ও মনে মনে বলল, বদলা নিব কিভাবে? আমার মাথায় কোনো আইডিয়াই তো আসছে না। কি ছাতার মাথা আমার, ভালো লাগে না, অসহ্য। তিশার হট মেজাজের বিপরীতে মারিয়া ঝটপট করে চলেছে শুধু। ও বারবার পাশ ফিরে লাইব্রেরির দিকে যাওয়া রাস্তাটার দিকেই তাকাচ্ছে। ওর মন এক মুহূর্তের জন্য শান্ত হচ্ছে না। ওর নিশ্চয়ই চিঠি এসেছে, গাট ফিলিংস অত্যন্ত সেটাই বলছে। ও দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বিড়বিড় করে বলে, চিঠিটা দেখতে হবে আমার। চিঠি না দেখা পর্যন্ত শান্ত হতে পারছি না। ডন আন্টিকে ইফটিজিং না একটা চুমুও তো দিতে হবে নাকি? এই 2 মহামানবী মনে মনে কথা বললেও সভাপতি সাহেবা এখনো নিজের বকবকানি অব্যাহত রেখেছে। উনি বলেই চলেছে, যতই লুকানো থাক না কেন, আমি তো সিঙ্গেল মানুষ খুঁজে বের করবই। পাহাড়ের চূড়ায় বসে থাকুক আর সমুদ্রের নিচে মাছের খেলা করুক না কেন, ওদের আমি খুঁজে বের করবই। এইসব কথা বলতে বলতেই হঠাৎ ওদের দুজনের দিকে নজর যেতে আয়শার ভ্রু কুঁচকে গেল। ও কটমট দৃষ্টিতে ওদের দুজনের দিকে তাকিয়ে থেকে অত্যন্ত গম্ভীর গলায় বলতে লাগলো, এই শুনল না একজনও। মুখে কাজ না হওয়ায় আয়শা দুজনের পিঠে ধুম ধুম করে দুটো মুঠ ঘুষি মেরে দেয়। এতে করে তিশা আর মারিয়া মৃদু আর্তনাদ করে উঠে। বলে, কি হয়েছে? আয়শার গম্ভীর মুখে ওদের দিকে তাকিয়ে বলে, বলতো আমি এতক্ষণ কি বলছিলাম? দুজনেই থতমত খেয়ে গেল। ওরা আয়শার একটা কথাও শুনেনি, কিন্তু সেটা যদি বলে তাহলে আয়শা ওদেরকে ছাড়বে না। তাই ওরা জোরপূর্বক হাসতে লাগলো। তিশা দাঁত কেলাতে কেলাতে বলে, তুই নিজের বিয়ে নিয়ে কিছু বলছিলি তাই না? মারিয়া তিশার সাথে তাল মিলিয়ে বলতে লাগলো, হ্যাঁ, আমিও তো সেটাই শুনলাম। তা তুই কবে বিয়ে করবি? আয়শা রেগে গেল, ভয়ানক রেগে। ও অত্যন্ত রাগান্বিত স্বরেই বলতে লাগলো, বেয়াদবের দল, আমি সিঙ্গেল কমিটির সম্মানিত সভাপতি হয়ে বিয়ে করব, এটা তোরা ভাবলি কি করে? আর সভাপতির কথায় মনোযোগ না দেওয়া যে কত বড় অপরাধ সেটা জানিস? ওরা দুজন জোরপূর্বক হাসতে লাগলো। আয়শা কাট গলায় বলল, আমি জানি তোদের মতো মূর্খ এত কিছু জানবে না, তাই আমিই বলছি, এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। মারিয়া মুখ ভেঙচি কেটে বলল, যা ভাগ। কথা বলে এই সুযোগে মারিয়া বসা থেকে উঠে লাইব্রেরির অভিমুখে হাঁটতে শুরু করে দিল। কেমন অকৃতজ্ঞ সদস্য, তোকে সিঙ্গেল কমিটি থেকে বাদ দিয়ে দেবে বলে দিলাম। আয়শা পেছন থেকে চেঁচিয়ে বলল। মারিয়া শুনল না, চলে গেল। আয়শা ওর থেকে নজর সরিয়ে তিশার দিকে তাকালো। তিশা ব্যঙ্গ করে বলল, একটু আগে কি যেন বললি? বিয়ে করার কথা ভাবতেও পারিস না? অবশ্যই না। তুই যে বিবাহিত, এটা কি ভুলে গিয়েছিস? আয়শা থতমত খেয়ে গেল। ওর আসলেই মনে ছিল না, কিন্তু এটা স্বীকার করা যাবে না। মান সম্মান থাকবে না যদি আগে থেকেই নেয়। তবুও ও ভাব নিয়ে বলে, দেখ তিশা, মনের সিঙ্গেলই হচ্ছে বড় সিঙ্গেল। তাছাড়া ওই গুন্ডাকে নিজের স্বামী আমি মানিই না।
হঠাৎই তিশার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। ও মৃদু চিৎকার করে বলে। হুররে, পেয়েছি। আয়শা চমকে উঠে বলল। কি সিঙ্গেল মানুষ? আইডিয়া পেয়েছি, আইডিয়া। সিঙ্গেল মানুষ খুঁজে বের করার আইডিয়া? জব্দ করার আইডিয়া। কাপলদের জব্দ করার আইডিয়া? তিশা চোখ শুরু করে আয়শার দিকে তাকিয়ে কাট কাট গলায় বলল। শালা, তোর মাথায় আর কিছু নেই? আপাতত নেই। ব্রেনটাও তো বাড়িতে রেখে এসেছিস। নিজের কথা আমায় বলবি না। এখন বল কিসের আইডিয়া পেয়েছিস? তিশা উচ্ছ্বাসিত গলায় বলল। তোর ভাইকে জব্দ করার আইডিয়া। কথাটা বলে তিশা লম্বা লম্বা পা ফেলে জায়গা প্রস্থান করলো। আয়শা পেছন থেকে বলতে লাগলো। এই কি বললি? তিশা দৃষ্টিসীমার বাইরে চলে গেছে। আয়শা আহম্মক হয়ে বলতে লাগলো। আমার ভাইকে জব্দ করবি মানে? ওটাকে জব্দ করার জন্য তো বর্ষা আপুই যথেষ্ট। সেসব ভাবা বাদ দিয়ে হঠাৎই কিছু মাথায় আসতে আয়শা দাঁতে দাঁত চেপে বলতে লাগলো। বেয়াদবগুলোর সিঙ্গেল কমিটির প্রতি কোনো মায়া দয়া নেই। তোদের দুটোকে কুকুরদের স্কুলে ভর্তি করিয়ে দিতে হবে। মানবিকতা শিখতে না পারলেও একটা কুকুরকতা এটা তো শিখতে পারবি অন্তত। মারিয়া পাগলের মতো বইটা খুঁজতে লাগলো, কিন্তু ভ্যালি অফ ফিয়ার নামের কোনো বই পুরো লাইব্রেরিতে খুঁজে পাওয়া গেল না। বেচারি অস্থিরতায় ছটফট করতে লাগলো। ওর মাথা ঘুরছে। ও একটা বুক সেলফ আঁকড়ে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু পারছে না সামলাতে। ওর ভীষণ কান্না পাচ্ছে, এমনকি চোখ দিয়ে দুফোঁটা পানিও গড়িয়ে পড়লো। ডন আন্টি দূর থেকে ওর অবস্থা দেখতে লাগলেন। কিছুক্ষণ পর উনি বসা থেকে উঠে ওর দিকে এগিয়ে যেতে যেতে মনে মনে বললেন। একজন হয়েছিল অর্ধমৃত আর দ্বিতীয়জন হয়েছে পুরো মৃত। না দেখে কত ভালোবাসা, কিন্তু সাক্ষাৎ হওয়ার পর কি হবে তার নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না কোনোভাবেই। উনি মারিয়ার পাশে এসে দাঁড়ান, তারপর ওর সামনে চিঠি বাড়িয়ে দিয়ে নিজের গাম্ভীর্যতা বজায় রেখে বললেন। এই মেয়ে, নাও তোমার চিঠি। মারিয়া চমকে উঠল। ও দুর্বল গলায় বলল। চিঠি? যে চিঠির জন্য তোমার শ্বাস টান উঠে যাচ্ছে সেই চিঠি। বইটা চুরি হয়ে গেছে, তাই তোমার অপরিচিত আমার কাছে তোমার জন্য একটা চিঠি লিখে গেছে। মারিয়ার মিশ্র অনুভূতি হতে লাগলো। ভীষণ আনন্দ লাগছে, আবার ভয়ানক চমকেও গেছে। ওকে চুপ থাকতে দেখে ডন আন্টি ধমক দিয়ে বললেন। কি হলো, চিঠি নাও। মারিয়া তৎক্ষণাৎ চিঠিটা নিয়ে নেয়, তারপর চোখ বড় বড় করে বলতে লাগলো। আপনি কি শার্লক হোমসের বউ? আমাকেও চিনেন, আবার আমার অপরিচিতকেও চিনেন। আশ্চর্য। তোমাদের মতো তো আর আমার মাথা মোটা না। মারিয়া অপমান গায়ে মাখলো না। ও চিঠির ভাঁজ খুলে পড়তে শুরু করলো। প্রিয় অপরিচিতা, কিছুক্ষণের জন্য দম বন্ধ হয়ে যেতে ধরেছিল। বইটা কোনো এক গাধা চুরি করে নিয়ে গেছে। ভেবেছিলাম আর হয়তো চিঠি লেখা হবে না, কিন্তু ভাগ্য সহায় ছিল বলে ডন আন্টিকে পেয়ে গেলাম। ভ্যালি অফ ফেয়ার বই না থাক, কিন্তু আমাদের কাছে সবচেয়ে ডেঞ্জারাস বইটা তো রয়ে গেল। ডন আন্টির থেকে ডেঞ্জারাস আর কেউ হতে পারে? আপনাকে সময় হলেই দেখতে পারবো। না দেখে কথা বলতে বেশি ভালো লাগছে। তবে ডন আন্টি কিন্তু আমাদের দুজনকেই চিনে। ইন্টারেস্টিং না? ইতি অপরিচিত। চিঠিটা পড়ে মারিয়া মুচকি মুচকি হাসতে লাগলো। ও বেশ কয়েকবার চিঠিটা পড়লো, তারপর সেটা জড়িয়ে ধরে মোচড় মোচড় হাসতে লাগলো। ডন আন্টি অবশ্য আতঙ্কেই আছেন। আজিমের মতো উল্টাপাল্টা কিছু যেন মারিয়া না করে, এটাই ওনার একমাত্র চাওয়া। ক্ষণকাল বাদে মারিয়া মোচড় মোচড় হাসি অব্যাহত রেখে বলল। উনি অনেক ভদ্রলোক, তাই না? ডন আন্টির আজ ভীষণ হাসি পেল, কিন্তু উনি হাসলেন না, তবে বিড়বিড় করে বললেন। ভদ্রলোক? হ্যাঁ, নির্লজ্জ ভদ্রলোক। তোমাদের দেখা হলে কি যে হবে, আমি তো টেনশনে বাঁচি না। বুড়ো বয়সে এসে কিসব নিয়ে টেনশন করতে হচ্ছে। ছে। ওনার থেকে জবাব না পেয়ে মারিয়া পুনরায় বলল। থাক, বলতে হবে না। আমি জানি উনি ভদ্রলোক, তবে আপনার নিকনেমটা কিন্তু দারুণ দিয়েছে। আপনার উচিত ওনাকে একটা গরু উপহার দেওয়া। ডন আন্টি কাটকাট গলায় বললেন। গরুকে গরু উপহার দিলে বিষয়টা ভালো দেখাবে না। দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে গেছে। বছরের মাঝামাঝি চলে এসেছে। চতুর্থ ইয়ারের প্রথম সেমিস্টার পরীক্ষাও দরজায় এসে কড়া নাড়ছে। তবে পরীক্ষার পাশাপাশি বারিশের রুমের দরজায় আরও একজন কড়া নাড়ছে, আর সেটা হচ্ছে মামুন হক।
বারিশ গিয়ে দরজা খুলে দিল। মামুন হক গাম্ভীর্যতা বজায় রেখে পেছনে হাত গুটিয়ে ভেতরে প্রবেশ করতে করতে বললেন,